বাংলাদেশের অবিসংবাদিত প্রধানমন্ত্রী ভাবা হয় তারেক রহমানকে। শেখ হাসিনা ব্যর্থ হয়েছেন এবং এই ব্যর্থতার কারণে তিনি পালিয়েছেন। আপনারা খুব ভালো করে জানেন, আমরা জানি। কিন্তু তারেক রহমানের একটি গোপন ব্যর্থতা আছে। কেউ কি কখনো কোনোভাবে খেয়াল করেছেন আপনারা? আজকে খেয়াল করিয়ে দিব, মনে করবেন এবং বুঝতে পারবেন এই গোপন ব্যর্থতাটা কি। এই গোপন ব্যর্থতা আসলে গোপন থাকা উচিত নয়, তাহলে আমাদের চোখের থেকে অনেক কিছু আড়ালে থেকে যাবে। আপনারা যদি একটু ভাবেন, খেয়াল করলে দেখবেন গত 1 বছর যাবৎ, 1 বছর না, অর্থাৎ 2024 সাল, শেখ হাসিনা পালানোর 1 বছর আগ থেকে কোনো বিদেশি সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেনি। এটা শেখ হাসিনার পতনের একটি পূর্ব লক্ষণ ছিল। পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন এই কথাগুলো স্পষ্টভাবে বলেছেন। বিদেশি সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানরা তাকে বয়কট করেছে এবং তার কাছে ঘেঁষত না, অসম্মানজনক মনে করত। কারণ একজন ডিকটেটর, ফ্যাসিস্ট, গুম করা, খুন করা মানুষের সাথে সাক্ষাৎ করা খুব বেশি সম্মানজনক না, বরং এটা অসম্মানজনক যথেষ্ট রকম। এই ব্যর্থতাটি রয়েছে তারেক রহমানের মধ্যেও। তারেক রহমান 17 বছর যাবৎ লন্ডনে আছেন। তিনি গত 17 বছর কোনো লোককে কোনো সাক্ষাৎ দেন নাই। খেয়াল করেছেন? কোনো হাউস অফ কমন্সের রিপ্রেজেন্টেটিভ অথবা কংগ্রেসম্যান, আমেরিকার কংগ্রেস, তারপরে আমেরিকার ডিপ স্টেটের যারা আছে, ডিপ স্টেটের যারা আছে, তাদের সাথে তার কোনো সাক্ষাৎকার হয়নি। এমনকি কোনো আপনার একটি টিভি মিডিয়াকে তিনি সাক্ষাৎ দেননি, কোনো সাংবাদিকদের সাথে। পৃথিবীর কোনো ডিপ্লোম্যাট, খুব নাম করা কোনো ব্যক্তির সাথেও তারেক রহমানের সাক্ষাৎ হয়নি। এই বিষয়টি খুব লক্ষণীয়। এই বিষয়টি কেন? আমরা যদি এটা অনুসন্ধান করি, ভাবি, তাহলে সেটিও আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। আমরা অতীতে অনেকবার শুনেছি যে তারেক রহমানকে যে মার পেঁচে ফেলেছে ভারতের সেই অনুযায়ী তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না। তারেক রহমানের বক্তব্যে এখনও কোনো স্পষ্ট দিক নির্দেশনা নেই। তার দল কি করবে, তিনি কি করবেন, তার দলের আন্তর্জাতিক স্ট্র্যাটেজি কি হবে, তাদের রাজনীতির আসলে মূল বটিভটা কী হবে, সেই বিষয়ে তাদের কোনো চিন্তা ভাবনা আমরা দেখি না, নাই, অপরিষ্কার। মানুষের ব্যাপারে কোনো শক্তিশালী স্ট্যান্ড তারা এখন পর্যন্ত কিন্তু নিতে পারেনি। যেমন পার্বত্য চট্টগ্রাম নিয়ে তাদের কোনো স্ট্যান্ড নেই। এটা কি হবে, কিভাবে এটাকে রক্ষা করা হবে? পার্বত্য চট্টগ্রাম কি বাংলাদেশ থেকে ছুটে যাবে, চলে যাবে, আলাদা রাষ্ট্র হয়ে যাবে? এই ব্যাপারে তাদের কোনো ক্লিয়ার কোনো বক্তব্য নেই। বাংলাদেশে অন্যতম প্রধান একটি সমস্যা রোহিঙ্গা, মানবিক কারণে যে কোনোভাবে হোক আমরা আশ্রয় দিয়েছি। তবে শেখ হাসিনা এটাকে আশ্রয় দিয়েছিল জাতিসংঘের টাকা খাওয়ার জন্য। একজন রোহিঙ্গা প্রতি বৎসর $2,250 করে অনুদান পায়, যেটা আমাদের মাথাপিছু আয়ও না। একজন মানুষ বিদেশে গিয়ে অনেকে পায় না। সৌদি আরব এত টাকা খরচ করে, মানুষ এত পরিশ্রম করে দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখে তারা। আপনারা তো মানেন যে যারা দেশের বাইরে আছে, প্রবাসী, তারাই কিন্তু দেশের অর্থনীতিকে ধরে রাখছে। আপনার যত গার্মেন্টস ব্যবসায়ী বলেন, এই ব্যবসায়ী সেই ব্যবসায়ী, সব বোগাস। এরা ব্যবসা করে টাকা বিদেশে নিয়ে যায়। বাংলাদেশটা টিকে আছে শুধুমাত্র প্রবাসীদের উপরে। এই প্রবাসীদেরকে যদি আপনার সম্মান না দেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করেন, তাহলে কোনোভাবেই আপনার অর্থনীতি টিকবে না। টিকবে না মানে টিকবে না, এটাই বাস্তব কথা, এটাই শেষ কথা। আপনার যত জ্ঞানী গুণী হন, যত রকম হিসাব নিকাশ করেন, ইকোনমিক্যাল গ্রাফিক করেন, কোনো লাভ হবে না। টাকা আসবে, তারপর আপনি হিসাব করতে পারবেন। টাকা না আসলে তো আর হিসাব করতে পারবেন না, তাই না? এই টাকাটা পাঠায় প্রবাসীরা। সুতরাং বিমানবন্দরে থাকেন আপনি, যেখানে থাকেন, এমবেসি থাকেন, তাদেরকে সম্মান দেন। আপনার বেতনের টাকা হয় তাদের টাকায়, এই সম্মান তাদের প্রাপ্য। যেদিন তারা এই সম্মান উপর্যুপরি পর্যাপ্ত রকম পাবে, সন্তুষ্টি হবে, সেদিন এদেশের অর্থনীতি প্রস্ফুটিত হয়ে যাবে। আমাদের দেশের সিস্টেম হলো, যারা দেশের উপকার করে, ভালো করে, তাদেরকে সম্মান দেওয়া হয় না। এদেরকে সবার আগে সম্মান দেওয়া উচিত। যাই হোক, যে কথায় আসছিলাম, এই যে বাংলাদেশে যেই সমস্যা, তারেক রহমান বাংলাদেশের এই যে ইকোনমিক্স, আপনার রোহিঙ্গার কথা বলছিলাম, তাদেরকে বছরে যে পরিমাণ টাকা দেওয়া হয়, সেটা একজন প্রবাসীও ইনকাম করতে পারে না। তাহলে এত আরামে থেকে রোহিঙ্গা যাবে কেন? এখন কথা হলো, এই পুরো টাকা কি রোহিঙ্গাকে দেওয়া হয়? রোহিঙ্গাদেরকে না, দেওয়া হয় না। পুরো টাকাকে 12 ভাগে ভাগ করা হয়।
সেখান থেকে 30% মাত্র তাদেরকে দেখা হয়, অর্থাৎ 100 টাকায় তাদেরকে 30 টাকা তাদের পিছিয়ে খরচ করা হয়, তাও নগদ দেওয়া হয় না। আর বাকি 70% সরকার খেয়ে ফেলে বিভিন্নভাবে, অফিসিয়াল কস্ট, হিউম্যানিটি কস্ট, মিডিয়া কস্ট, ম্যানেজমেন্ট কস্ট, এসব বলে তারা খেয়ে ফেলে। কত টাকা পায় একটা রোহিঙ্গা প্রতি বছর খেয়াল করেছেন? এটি হলো বিস্ময়কর। আর এই জন্যই শেখ হাসিনা রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছিল। আমরা কি একটা জিনিস আরও পরিষ্কারভাবে বুঝতে পারি? এই রোহিঙ্গাদের ব্যাপারেও তারেক রহমানের কিন্তু স্পষ্ট কোনো আপনার স্ট্যান্ড নেই। রোহিঙ্গা নিয়ে তিনি কি করবেন? তার ডিপ্লোমেসি কি? তিনি কি একজন বিরোধী দলীয় নেতা হিসেবে তিনি কখনো রোহিঙ্গা স্টেট প্রধানদের সাথে আলাপ করেছেন? মিয়ানমারের সাথে আলাপ করতে পেরেছেন? পারেন। তার দলের রোহিঙ্গা এক্সপার্ট কে? এই বিষয়ক ডিপ্লোম্যাটিক কে? কোনো কথা আছে তাদের? মির্জা ফখরুলের ব্যাপারে কথা আছে? না, কোনো কথা নাই। যদি রোহিঙ্গাদের ব্যাপারে ভারত কোনো কথা বলে তাহলে সে কথা বলবে। তাহলে আসলে এখন যে আলোচনাটি করলাম, আমাদের এখানে দুইটি মিল অমিলের কথা আমি বলছি। সেটি হলো শেখ হাসিনার সাথে গত পালানোর 5ই আগস্টের আগ থেকে 1 বছর, তার আগে 1 বছর কোনো লোক, কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান তার সাথে সাক্ষাৎ করেনি। কিন্তু একই অবস্থা তারেক রহমানের, তার সাথেও বিদেশি কোনো লোক সাক্ষাৎ করেনি। এটি একটি বিস্ময়কর ব্যাপার। সুতরাং তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে যাবে খুব সহজ বিষয় না, আমার মনে ডাক দেয় না। কোনো একটা বিষয় এসে স্লিপ খেয়ে চলে যেতে পারে। হয়তোবা মির্জা ফখরুল হবে প্রধানমন্ত্রী, তাও খুবই অল্প সময়ের জন্য, এবং মির্জা ফখরুলকে তার দলের লোকরা পিটিয়ে তাড়িয়ে ঝাঁটা মেরে তাড়িয়ে দেবার সম্ভাবনা খুব বেশি। এবং ওই রকম একটি মুহূর্তের জন্যই কিন্তু শেখ হাসিনা অপেক্ষা করছেন, এবং এই একটি কেওয়াসের মধ্য দিয়ে তার দেশে ফেরাটা সহজ হবে। কিন্তু আসলে কি শেখ হাসিনার দেশে ফেরা সহজ? তাহলে এটি হলো তারেক রহমানের একটি গোপন ব্যর্থতা। কোনো ডিপ্লোম্যাটদের সাথে সাক্ষাৎ নেই, কোনো ডিপ স্টেটের সাথে সাক্ষাৎ নেই, ইউরোপীয় ইউনিয়নের যে হাই কোয়ালিটি ডিপ্লোম্যাট তাদের সাথে সাক্ষাৎ নেই, যারা রিজিম চেঞ্জে ভূমিকা রাখে, ক্ষমতার অদল বদলে সুইচ রিমোট কন্ট্রোলের মতো ভূমিকা রাখে, তাদের সাথে কোনো সাক্ষাৎকার নেই। জর্জ সারোস, যিনি বিভিন্ন দেশের ক্ষমতা পাল্টে দেন একা, তার সাথে, এই যে মোদির এখন অবস্থা খারাপ, জর্জ সারোস ইন্ডিয়াতে আসার পর থেকে 2024 সালের 7 জানুয়ারি আমাদের ইলেকশন হয়েছে না? ফেব্রুয়ারিতেই জর্জ সারোস বাংলাদেশে এসে গিয়েছেন এবং তার ছেলে 3 দিনের জন্য। এরপরে পরিস্থিতি দ্রুত বদলাতে থাকে। এই জর্জ সারোসের কি এক রহস্য আছে আল্লাহ জানে। তবে হ্যাঁ, সে খুব ধনী লোক এবং হাই কোয়ালিফাইড, হাই ডেফিনেটেড ডিপ্লোম্যাট, এবং সেই ক্ষমতা, তার সাথে কোনো সাক্ষাৎ হয়েছে তারেক রহমানের? সবচেয়ে আশ্চর্যজনক কথা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো লোকের সাথেই তারেক রহমানের সাক্ষাৎ হয় নাই। এটা কি আপনারা তারেক রহমানের ব্যর্থতা হিসাবে দেখেন? আর ব্যর্থতা না বললাম, সে তার দলকে কন্ট্রোল করতে পারছে না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।